আজ ওকে যমরাজের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওই তো রাহুলও চলে এসেছে। এই দেখো, ও হলো মনিকা শর্মা, মিস চণ্ডীগড় এবং শহরের সব থেকে সুন্দরী মহিলা। আর তার সঙ্গে ও হলো তোমাদের হবু বৌমা। কেমন লাগলো? আরে বাহ, আমার ছেলের পছন্দ তো খুব ভালো, কিন্তু ও একজন স্ত্রী। ও বৌমা হয়ে উঠতে পারবে তো? মানে দায়িত্ব নিতে পারবে তো? আসলে কি হয় জানিস তো, যখন এত বড় কম্পিটিশন কেউ জেতে, তারপরে তো মেয়েরা কেউ টিভি সিরিয়ালে আবার ফিল্মে অভিনয় করতে চায়। ও তোকে বিয়ে করতে রাজি হবে তো? হ্যাঁ মা, রাজি আছে। আর আমি তো ওকে প্রপোজ করেই দিয়েছি, আর ও মেনেও নিয়েছে। তা তোদের দুজনে দেখা হলো কোথায়? বাবা, মনিকা আমাদের কলেজেই পড়তো। প্রথমবার যখন ওকে দেখেছিলাম তখন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তোমরাও যখন ওকে দেখবে না, তখন দেখতেই থাকবে। খুব সুন্দরী ও। তাহলে সবকিছুই যখন মনে মনে ভেবে নিয়েছিস, তাহলে আর দেরি করে তো লাভ নেই, বিয়ের প্রস্তুতি শুরু করে দিই। আমাদের গরমের কাপড় জামা প্যাক করে নিও। যদি কম পড়ে তাহলে শপিং করে নেব। কিন্তু গরম জামা কাপড় কেন? আমরা হানিমুনের জন্য সুইজারল্যান্ড যাচ্ছি। ওয়াও, সুইজারল্যান্ড! এটা তো আমার স্বপ্ন। সুইজারল্যান্ড! তোমার সৌন্দর্যের সামনে সুইজারল্যান্ডের সৌন্দর্য ফেল করে যাবে। মনিকা, 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 এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ তুমি? এখন তো সবে 5টা বাজে, বাড়ির সবাই ঘুমোচ্ছে। আজ আমি প্রথমবার ব্রত রাখবো। মা আমার জন্য নিচে ওয়েট করছে। অনুষ্ঠানের সময় হয়ে গেছে। প্লিজ একটু পরে যেও, আমার কাছে এসো। আজ আমার ব্রত। যতক্ষণ না ব্রত শেষ হচ্ছে, ততক্ষণ আমরা দুজন একে অপরের থেকে দূরে থাকবো। ততক্ষণ কন্ট্রোল করো না প্লিজ। এত সুন্দরী স্ত্রী সামনে থাকলে কন্ট্রোল কি করে করব আমি? রাহুল, এখানে রেখে দাও। এখানে রাখো। সব দিয়েছো তো এর মধ্যে? এখান থেকে জিনিসটা সরিয়ে দাও। আচ্ছা মা,
তুমি কেন এত পরিশ্রম করছো? শান্তি সব করে দেবে। আজ তোমার ব্রত না, আর সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। যাও একটু নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। মা, এই ব্রতটা আমি আমার স্বামীর লম্বা আয়ুর জন্য করেছি। আর একদিনেরই তো ব্যাপার, এই দিনটাতে আমি সব কাজ নিজের হাতে করতে চাই। মা, বৌমা, এই দেখো, এই শাড়িটা তোমার জন্য এনেছি। আর এই দেখো গয়না। কেমন হয়েছে? ধন্যবাদ মা, এটা তো খুব সুন্দর। তোমার পছন্দ তো? সন্ধেবেলা এটাই পরবে। এই শাড়িটা তোমাকে খুব মানাবে। শান্তি, তুমি একটা কাজ করো, বৌমার জিনিসগুলো বৌমার ঘরে রেখে এসো। এই নাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? এই বক্সগুলো ঘরে রেখে দিয়ে এসো। আর বৌমা, তুমি সন্ধ্যের পুজোর ব্যবস্থা করো। আর সব মিষ্টি রান্নাঘরে রেখে দাও। ওর ব্যাপারে আমাদের কত ভুল ধারণা ছিল। ও যতটা সুন্দরী তার থেকে আরো ভালো বৌমা। ভগবানকে অনেক ধন্যবাদ, আমরা এত ভালো বৌমা পেয়েছি। তোমার চোখটা বন্ধ করো। কেন? আরে বাবা, বন্ধ করোই না। এবারে চোখ খোলো। এত দামি হার? একটা সুন্দরী মায়ের জন্য একটা খুব সুন্দর গিফট। তুমি এই বাড়িতে বড় খুশি উপহার দিতে চলেছ। আর সন্তান জন্ম দেওয়ার পর কি পাবো? সন্তান এবং তার মায়ের জন্য এর থেকেও দামি গিফট আছে, কিন্তু এখনো কিছু ভাবিনি আমি। কিন্তু আমি ভেবে ফেলেছি। কি ভেবেছো তুমি? আমাদের একটা নিজেদের বাড়ি, যেখানে শুধু আমরা দুজন থাকবো। আলাদা বাড়ি? দেখো রাহুল, তুমি আমাকে কিন্তু ভুল বুঝো না, কিন্তু তুমি নিজেই একবার ভাবো, আমরা এই জেনারেশনের মানুষ। আমরা যেভাবে থাকি, আমাদের চালচলন সবটাই আলাদা। এইভাবে আমরা মা বাবার সঙ্গে কি করে থাকবো? আমাদের চিন্তাধারা আর মা বাবার চিন্তাধারার মধ্যে আকাশ পাতালের তফাৎ। কিন্তু মনিকা, আমরা কি করে আলাদা থাকতে পারি? মা বাবা কোথায় থাকবে? আমাদের থেকে আলাদা হয়ে ওরা থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এইটুকু তো করতেই পারো। আমার জন্য এই বাড়িতে সবকিছু আলাদা করে দাও। বাড়িতে আসার জন্য আলাদা রাস্তা, আলাদা কিচেন, সবকিছু। তাতে মা বাবা আমাদের কাছেও থাকবে, আর ওনারা একাকিত্বও অনুভব করবে না। ঠিক আছে। মা শুনছেন? বাবা তাড়াতাড়ি আসুন। মা, বাবা, কি হয়েছে? কি দেখুন না রাহুলের কি হয়েছে, তাড়াতাড়ি আসুন। দেখুন না বাবা, কি হয়েছে রাহুলের? দেখুন রাহুল উঠছে না। রাহুল, রাহুল, আমি কখন থেকে ওকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ও কিছু বলছেই না। আমি ওর পালসও চেক করেছি, চলছে না। ওর হার্টবিটও চলছে না, আমি চেক করেছি। আমি
রাহুলকে কতবার বুঝিয়েছি, প্রতিদিন নিজের ব্লাড প্রেশার চেক করো, কিন্তু না, রাহুল আমার একটা কথাও শোনে না। দেখুন না, ও আমাদের ছেড়ে চলে গেল। না না, আমার রাহুল চলে যেতে পারে না, আমাদের ছেড়ে চলে যেতে পারে না, যেতে পারে না রাহুল। সবিতা, নিজেকে একটু সামলাও, এভাবে কেঁদো না। আমি ডাক্তারকে ফোন করছি। রাহুল, আমি আগেই ডক্টরকে ফোন করেছি, উনি আসছেন বললেন। সিংহানিয়া বাবু, আমি আপনার কোম্পানির সঙ্গে অনেক বছর ধরে যুক্ত, আর আজকে এক মুহূর্তে আমাকে সাপ্লায়ারদের লিস্ট থেকে বার করে দিলেন। আপনার কোম্পানি আমার থেকে জিনিস কিনতে বারণ করেছে। নরেশ, এসব আমি কি শুনছি? আমাদের কোম্পানি ওনার মাল নিতে কেন অস্বীকার করেছে? আমাদের যত রেগুলার সাপ্লায়ার্স আছে তাদের ফাইল নিয়ে এসো, আমি চেক করে দেখি কেন এরকমটা হলো। সরি স্যার, ওই কোম্পানির ফাইল আর রিপোর্ট মনিকা ম্যাডামের কাছে আছে। উনি বলেছেন যে আমরা কোম্পানির কোনো ডিটেলস ওনার পারমিশন ছাড়া কারোর সাথে শেয়ার না করতে। আপনাকে একবার ওনার সাথে কথা বলতে হবে স্যার। এই কোম্পানি আমি দাঁড় করিয়েছি, আমার কারোর পারমিশনের প্রয়োজন নেই। মনে হয় আপনি জানেন না স্যার, কিন্তু রাহুল স্যার মনিকা ম্যাডামকে প্রথমেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর বানিয়েছেন স্যার। সেই জন্য আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের আর আপনাকে এই কোম্পানির প্রোটোকল ফলো করতেই হবে। ঠিক আছে, তুমি এসো। আই এম সরি শেঠি সাহেব, আমি পরে এসব নিয়ে কথা বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরে দেখা করব। হঠাৎ করে আমার ছেলেটার এইভাবে চলে যাওয়া, আর এখন এই সব কিছু, এইসবের কারণ আমাদের অর্থ আর এত বড় বিজনেসটা নয় তো? হতে পারে আমি ভুলভাল ভাবছি, কিন্তু যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না। মনিকার উদ্দেশ্য আমার ভালো ঠেকছে না। এই, কে তুমি? আরে আরে, কি করছো? আমাদের জিনিসপত্রে হাত দেওয়ার সাহস হয় কি করে? স্যার, মনিকা ম্যাডাম বলেছেন বাড়িটা খালি করে দেওয়ার জন্য। ম্যাডাম, আমি এই বাড়িটাকে বদলাতে চাই, একদম মডার্ন স্টাইলে। এখন আপনাদের তো বদলাতে পারবো না, তাই ভাবলাম এই বাড়িটাকেই বদলে ফেলি। আর হ্যাঁ, নিজেদের জামা কাপড় গুছিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমার ছেলেটাকে তো মেরে ফেললে, এখন এইসব শুরু করেছো? লজ্জা করে না তোমার? তুমি নিজের কাজ করো। 1 ঘন্টার মধ্যে আমার এই ঘরটা খালি চাই, শুনেছেন? তুমি আমাদের নাতিকে আমাদের থেকে আলাদা করে দিয়েছো, ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছো, তারপরে আমাদের বিজনেস, বাড়ি, গাড়ি সবকিছু নিজের নামে করে নিয়েছো। সেই সময় তো আমরা চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি। কিন্তু তুমি যদি এখন আমাদের বাড়ি থেকে বার করে দেবার চেষ্টা করো, তাহলে পুলিশের কাছে তোমার নামে অভিযোগ করব আমরা। আর বয়স্ক মানুষদের বাড়ি থেকে বের করে দেওয়ার শাস্তিটা নিশ্চয়ই জানা আছে তোমার। পুলিশকে ডাকার হুমকি আমাকে দেবেন না। আর যদি এখানে থাকতে চান, আপনারা স্টোর রুমে শিফট হয়ে যান। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখুন, এখন এই বাড়ির মালকিন আমি। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। ও আমাদের বৌমা নয়, ও একটা ফালতু মেয়ে, শেষ করার জন্য এখানে এসেছে। এই মেয়েটার আমাদের ছেলের চলে যাওয়ার একটুও দুঃখ নেই? না গো, ও একটা সর্বনাশী, ও সব শেষ করে দিয়েছে। ওর কাছে এগুলো কোনো ব্যাপার না, আমরা বাঁচি মরি, আমাদের ছেলেটা যে মারা গেছে তাতে কিচ্ছু এসে যায় না। সবিতা, এখন আমার মনে হচ্ছে যে আমাদের ছেলেটার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, আর আমি এই ষড়যন্ত্র খুঁজে বার করবই।
অজনয় গাড়িটা কার? আর যতজন আছে ডাকো। আরে সিঙ্গানিয়া বাবু, আপনি বসুন। আমাকে বললে আমি নিজেই চলে যেতাম। আসলে কথাটা এমনই ইন্সপেক্টর স্যার যে আমায় নিজেই আসতে হলো। আমি চাই না যে আমার বাড়ির কেউই এই ব্যাপারটা জানুক। ইটস কনফিডেন্সিয়াল। রবি, কি হয়েছে আপনার? খুব চিন্তিত লাগছে, কি ব্যাপার? ইন্সপেক্টর স্যার, আমার ছেলে রাহুলের মৃত্যুর আসল কারণটা জানার জন্য আমার আপনাকে আর আপনার টিমের সাহায্য দরকার। কারণ এখন আমার এটাই মনে হচ্ছে যে আমার ছেলের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তার পেছনে অন্য কারণ আছে। এই ব্যাপারে আমি আমার বৌমা মনিকাকে সন্দেহ করছি। সেই আমার ছেলের সঙ্গে কোনো না কোনো বড় বিশ্বাসঘাতকতা করেছে। সিঙ্গানিয়া বাবু, আপনার কথাটা ঠিকই, কিন্তু প্রমাণ না পেলে পুলিশ তো কিছুই করতে পারবে না। প্রমাণ আপনি পেয়ে যাবেন ইন্সপেক্টর স্যার, কারণ রাহুলের মৃত্যুর পর মনিকার ভেতরে যে ধরনের পরিবর্তন হয়েছে তার থেকে এটাই পরিষ্কার যে ও খুব বড় ষড়যন্ত্র করেছিল। ঠিক আছে সিঙ্গানিয়া বাবু, যদি আপনি সন্দেহ করেই থাকেন তাহলে আমরা কেসটা নিচ্ছি আর তদন্ত শুরু করছি। যা কিছু করবেন আপনি খুব তাড়াতাড়ি করুন। একমাত্র ছেলেটার মৃত্যুর কারণে আমি একেবারে ভেঙে পড়েছি। আপনি চিন্তা করবেন না একদমই, আমরা সত্যিটা জানার সম্পূর্ণ চেষ্টা করব। এটা মনিকার ফটো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হে ভগবান, এত জোরে গান চালিয়েছে কেন? কি শুরু করেছে বলো তো? লজ্জা করে না আপনার? এত রাতে বাড়িতে উকিঝুঁকি মারতে? কি করছেন আপনি এখানে? আর আমি যদি তোমায় জিজ্ঞেস করি এত রাত্রে তুমি বাড়ির মধ্যে সব কি করছো, কি ব্যাপারে পার্টি চলছে এখানে, আর তোমার ঘরে এই অচেনা ছেলেটাকে? আপনার সাহস কি করে হলো? আপনি আমাকে প্রশ্ন করছেন? নিজের জায়গাটা ভুলে যাবেন না, যান এখান থেকে। ঈশ্বর জানে এখনো আর কত কিছু আমার দেখার বাকি। মাথা খারাপ করে দেয় এই বুড়ো বুড়ি। মনে হয় ওনাদেরও এবার সময় হয়ে এসেছে। Just chill, baby. I'm with you, na? Come on, let's party. Come on. Cheers.
মনিকার কাজকর্ম আর ব্যবহার থেকে এটা পরিষ্কার যে আমার ছেলে রাহুলের মৃত্যুটা নর্মাল নয়, কারণ মৃত্যুর পর রাহুলের দেহটা নীল হয়ে গেছিল। আপনার কাছে পোস্টমর্টমের রিপোর্ট তো নিশ্চয়ই আছে। না, সেটাই করানো হয়নি, পোস্টমর্টম করতেই দেওয়া হয়নি। আমরা কিছু বুঝে ওঠার আগেই তিথি নক্ষত্রের বাহানা করে ও রাহুলের অন্তিম সংস্কার করে দেয়। ওর মুখ দেখে এটা পরিষ্কার যে ওর মনে রাহুলের চলে যাওয়ার কোনো রকম দুঃখ নেই। তারপরেও আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, আমাদের বাড়ি, বিজনেস, গাড়ি সবকিছু নিজের নামে করে নিয়েছে। এখন মনে হচ্ছে যে এই বিয়েটা শুধুমাত্র অর্থের জন্যই আমার ছেলের সঙ্গে করেছিল। আর শুধু এই নয়, একটি পরপুরুষের সঙ্গে সারা রাত ধরে নাচ গান করা, পার্টি করা, এসব দেখে মনেই হচ্ছে না যে ও বিধবা। বিক্রম বাবু, মনিকা মোটেও কোনো সাধারণ মেয়ে নয়। ও আমাদের পরিবারের সঙ্গে খুব বড় একটা খেলা খেলেছে। এই হলো ওর ফটো। আপনি চিন্তা করবেন না সিংহানিয়া স্যার, সত্যি যাই হোক না কেন আমরা সেটা খুঁজে বের করবই। মনিকার সাথে এই যে ছেলেটা আছে, একে আপনি চেনেন? এ তো সেই ছেলে যে প্রত্যেক রাতে মনিকার সঙ্গে পার্টি করবার জন্য আমাদের বাড়িতে আসে। আর এর ব্যাপারে যখন আমি মনিকাকে জিজ্ঞেস করি তখন আমাকেই মেজাজ দেখায়। কিন্তু এ কে? মন্টি সিং। মনিকা 1 বছর ধরে যে জিমের মেম্বার আছে, এ ওই জিমের ওনার। এই নামটা আমি রাহুলের মুখেও একবার শুনেছি। এই 5 দিন ধরে কোথায় ছিলে তুমি? চেঁচিও না, ছেলের সাথে দেখা করতে সিমলা গেছিলাম, ওর বোর্ডিং স্কুলে। মিথ্যে কথা বলছো তুমি। রোহনের সঙ্গে আমার প্রতিদিন কথা হচ্ছে, তোমার রাশি সম্পর্কেও কিছুই বলেনি আমায়। তোমার কি মনে হয় যে আমি কিছুই জানি না? তুমি কোথাও কি এই 5 দিন ধরে ফুর্তি করছিলে? এই দেখো, এই হচ্ছে তোমার ফুর্তির প্রমাণ, তোমার ক্রেডিট কার্ডের বিল। তুমি সম্মান প্রতিপত্তি যে বাড়ি থেকে পেয়েছো, সেই বাড়ির সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছ তুমি। তোমার কি মনে হয় আমি কিছুই জানি না যে ওই জিমন আর মন্টি সিং এর সঙ্গে তোমার কি চক্কর চলছে? তোমার সাহস কি করে হলো আমাকে এসব কথা বলার? মনিকা! রাহুল বাবা, এটা তুমি কি করলে? তুমি পাগল হয়ে গেছো নাকি? সরি সরি রাহুল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর মাথা থেকে তো খুব রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। আমাকে ক্ষমা করে দাও রাহুল। চল, রাহুল, চল, চল। রাহুল হসপিটালে আমাকে জানিয়েছিল যে মনিকা আর আগের মতো নেই, পুরোপুরি বদলে গেছে। এই ব্যাপারে আর কিছু ওর বলার আগেই মনিকা ওখানে চলে আসে আর রাহুলের কাছে ওর কাজের জন্য ক্ষমা চায়। দুজনের মধ্যে সবকিছু নর্মালও হয়ে যায়। আমরাও ভাবি বিনা কারণে কেন ওদের মধ্যে নাক গলাবো, কিন্তু মাসখানেক পরেই। আমাকে না জিজ্ঞাসা করে এত বড় এমন বার করলে কেন তুমি? এক্সকিউজ মি, আমি তোমার বউ, তোমার চাকর নই, যে এইভাবে কথা বলছো। আমি কি ভুল কথা বলেছি? ওই সাধারণ জিম ট্রেনারকে 50 লাখের গাড়ি গিফট করেছো তুমি। আরে ওর সাথে তোমার সম্পর্কটা কি?
খুব বেশি কথা বলছো তুমি। তোমার সাহস কি করে হলো আমাকে এইরকম অপবাদ দিচ্ছ? আমাকে বোকা ভাবার একদমই চেষ্টা করো না। তোমাদের দুজনের অ্যাফেয়ারের ব্যাপারে আমি কিন্তু সবকিছুই জানি। ঠকিয়েছো তুমি আমাকে, ঠকিয়েছো। তোমার মতো একটা নোংরা মহিলার সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, বুঝেছো তুমি? মনিকার মন্টির ব্যাপারে আমি সব খোঁজ খবর লাগিয়ে নিয়েছি। এরা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। পুলিশ আর প্রশাসনের বড় বড় লোকদের টাকা খাইয়ে নিজের হাতের মুঠোয় করে রাখে। এক মিনিট, ওয়েট, ধরো, দেখো তো বেশি ভারী না তো? ওকে, গো স্লো। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। হাই, আমি জিমের মেম্বারশিপের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। এক মিনিট বেবি, তুমি এটা এখানে রাখো। আচ্ছা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, হাই ব্রো। হাই, আমার নাম মন্টি, এই জিমের ওনার। ও আচ্ছা, কোন প্ল্যানটা চাই আপনার? 6 মাসের 20,000, 1 বছরের 30,000? গোটা বছরের। ওকে। এমনিতে বেশ বড় আর পরিষ্কার জিম আপনাদের। আই এম শিওর আপনি অনেক টাকা খরচা করেছেন। আমাদের জিমটা শুধু বড়ই নয়, এই জিমে শহরের বড় বড় লোকেরা আসে নিজেদের ফিট রাখতে। আমরা ওদের সেবা করি আর ওরা আমাদের। এমনিতে এত বড় বিজনেস সেট আপ করা একার পক্ষে কিন্তু সম্ভব নয়। আই এম শিওর আপনার পার্টনার্স বেশ পয়সাওয়ালা হবে হয়তো। আপনাকে একদম টপে নিয়ে যাবে। ঠিকই বলেছেন আপনি। হাই, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওর নাম হলো মনিকা সিংহানিয়া, এই শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের বিজনেসটাকে ওই স্পন্সর করছে আর খুব তাড়াতাড়ি পুরো দেশে আমাদের ব্রাঞ্চেস থাকবে। হাই। হাই। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আমি একটু স্ট্রেচ করে আসি। শিওর শিওর। এক্সকিউজ মি। এবার খুব তাড়াতাড়ি আপনাকে কঠিন পদক্ষেপ নিতে হবে, না হলে এত পরিশ্রম করে আপনি যে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছেন, এরা কিন্তু সেগুলোও নিয়ে নেবে। নিজের যুবক সন্তানকে হারিয়ে ফেলা এক মা বাবার কাছে জীবনের সবথেকে বড় আঘাত। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক দুর্ভাগা জুটি ধনঞ্জয় ও সবিতা সিংহানিয়ার গল্প, যারা নিজের যুবক ছেলে রাহুলকে হারিয়ে ফেলেছিল। সমস্ত মা বাবার মতোই রাহুলও ধনঞ্জয় আর সবিতার নয়নের মণি ছিল। আর যদি নয়নের মণিই না থাকে, তাহলে সেই জীবনে দুঃখ আর অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না। রাহুলের মৃত্যুর পর সবিতা আর ধনঞ্জয়ের জীবন চিরকালের মতো পাল্টে গেছিল। এই সমস্ত মনিকার বিরুদ্ধে পোক্ত প্রমাণ, ইন্সপেক্টর স্যার। আমার এখন এটাই পূর্ণ বিশ্বাস যে রাহুলের মৃত্যুর পিছনে মনিকার মন্টিরই হাত আছে। ওদের দুজনের আমাদের হাত থেকে পালিয়ে যাবার আগেই প্লিজ আপনি কিছু করুন, ইন্সপেক্টর স্যার। সিং, ইয়েস স্যার। যেদিন রাহুলের মৃত্যু হয়েছিল সেদিন মনিকা এবং মন্টির কল ডিটেলস বের করো এখনই। ওকে স্যার। আপনি চিন্তা করবেন না, প্রমাণ যখন হাতে আছে কিছু না কিছু তো করবই। এভাবে না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। চলো, সবকিছু খালি করো। আউট আউট। ওয়েট ওয়েট। ও হ্যালো, কি হচ্ছে কি ইন্সপেক্টর? হ্যাঁ, কি হচ্ছে কি? রাহুল সিংহানিয়া, ওর মার্ডার কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব, তাই চলে এলাম আমি। কে রাহুল সিংহানিয়া? আমি তো এরকম নামের কাউকে চিনি না। রাহুল সিংহানিয়াকে চিনিস না? রাহুল সিংহানিয়াকে চিনিস না? তাহলে ওর কোম্পানির চেকে তোর সাইন এলো কোথা থেকে? রাহুল সিংহানিয়াকে যখন চিনিস না, তাহলে ওর কোম্পানির ডিরেক্টর কি করে হলি তুই? রাহুল সিংহানিয়াকে চিনিস না আর বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? কি সম্পর্ক ওর সাথে তোর? আর যেই দিন রাহুল সিংহানিয়া মারা গেছিল সেই দিন তুই ওখানে কি করছিলিস? দেখ, সব সত্যিটা বলে দে তুই। তোর কল ডিটেলস আর লোকেশনস খুব ভালোভাবে দেখে নিয়েছি কিন্তু আমি। স্যার,
স্যার আমি সত্যি বলছি, আমি তুই চিনি না নিজের ওনাকে। মুখে সবটা বলে দে, না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। স্যার আমার কথা বিশ্বাস করুন। শুনবি না তো, নিয়ে যাও ওকে। স্যার এক মিনিট স্যার, আমি সব সত্যি বলছি। স্যার 1 বছর আগে মনিকা আমার জিমে এসেছিল। হ্যালো ম্যাম। How can I help you? Monty Singh. আসুন ম্যাম, আপনাকে জিমটা ঘুরে দেখাই। স্যার যেদিন মনিকা আমার জিমে এসেছিল, যেন সাক্ষাৎ লক্ষ্মী আমার জীবনে এসেছিল। স্যার দিন যত পেরোতে থাকলো, আমরা দুজন ভালো বন্ধু হয়ে গেলাম। দেবী তুমি আরে কিন্তু তুমি ছিলে কোথায়? এটা কি? তোমার জন্য, খোলো। বেবি থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে আরো কাছে আসতে থাকি, আর আমরা একে অপরের সঙ্গে আরো বেশি সময় কাটাতে থাকি। কিন্তু এই বিষয়টা সবাই জানতে পেরে যায়, এমনকি রাহুলও জানতে পেরে গেছিল। তারপর থেকে সবটা বিগড়ে যায়। আরে মনিকা, কি হয়েছে তোমার? Sit, sit. কি হয়েছে? রাহুল, রাহুল কি? রাহুল আমাদের ব্যাপারে সব জানতে পেরে গেছে। হোয়াট? ও আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। আমার ক্রেডিট কার্ড, আমার জয়েন্ট অ্যাকাউন্টও ক্লোজ করে দিয়েছে ও। মানে ও তোমার থেকে সব কেড়ে নিয়েছে? টাকা পাওয়ার আর কোনো রাস্তা নেই? মন্টি, আমি আর সহ্য করতে পারছি না। এবার তোমাকেই কিছু করতে হবে। ও উঠে পড়ার আগে ওকে পয়জনিং ইনজেকশনটা দিয়ে দাও। তাড়াতাড়ি করো।
ও তো মৃত্যুকেও হারিয়ে দিল। মনে হচ্ছে এত সহজে ও মরবে না। আমি রাহুলের খাবার মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিলাম। এবার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো। আজ ওকে যমরাজের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের পথের কাঁটা চিরতরে সরে গেছে। এইবার আমাদের মাঝে আর কেউ আসবে না, তুমি টেনশন নিও না। এইবার ও আর কোনো দিন উঠবে না। নিয়ে যাও ওকে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার এই চল চল এক চল মিনিট, স্যার, চল স্যার, বলছি স্যার, প্লিজ, চল, স্যার। চল। এবারে সময় হয়েছে ওই বিউটি কুইনের কাছে যাওয়ার। ধনঞ্জয় সিংহানিয়ার কঠোর সংকল্প তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিল, আর তাদের বৌমা মনিকার আসল চেহারা সবার সামনে চলে এসেছিল। অপরাধী যতই চতুর হোক না কেন, আইনের হাত থেকে সে বেশি দিন পর্যন্ত দূরে থাকতে পারে না। মনিকা আর মন্টির বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ পাওয়া গেছিল তার সাহায্যে আইনের হাত থেকে তাদের বেঁচে বেরোনো প্রায় অসম্ভব ছিল। এখন আমি সিংহানিয়া ইন্ডাস্ট্রির মালকিন। এখন থেকে সেটাই হবে যেটা আমি চাইবো। সামনের সপ্তাহে খুব বড় বিউটি কন্টেস্ট হতে চলেছে। সেটা এখনো পর্যন্ত সব থেকে বড় ইভেন্ট হবে। এই ইভেন্টে যেন কোনো রকম খামতি না থাকে। কোনো খামতি থাকবে না, আর যদি হয়ও আমরা পূরণ করে দেব। এটা কি করছেন আপনি? এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং চলছে, প্লিজ বাইরে যান আপনারা। ম্যাডাম, এই সবার সামনে অপমানিত হওয়ার শখ ছোটবেলা থেকে ছিল নাকি সবে এটা হয়েছে? এবার বলুন, কেন এসেছেন আপনারা? অ্যারেস্ট করতে। আপনার স্বামী রাহুল সিংহানিয়া খুনের জন্য আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। হোয়াট? রাহুল তো আমার স্বামী ছিল। আমি নিজের স্বামীকে কেন মারতে যাব? ম্যাডাম, আপনি নাটকটা এবার বন্ধ করুন, কারণ আপনার একজন প্রিয় সাথী যার নাম মন্টি, তার বয়ান কিন্তু আমরা পেয়ে গেছি। স্যার 1 বছর আগে মনিকা আমার জিমে এসেছিল, যেন সাক্ষাৎ লক্ষ্মী আমার জিমে এসেছিল। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। তারপর আস্তে আস্তে একসঙ্গে আমরা সময় কাটাতে থাকি। তারপর এই কথাটা সবাই জানতে পেরে যায়, আর রাহুলও জানতে পেরে যায়। তখন থেকেই সবটা বিগড়ে যায়। ভালো হবে মনিকা আপনি যদি নিজের দোষটাও স্বীকার করে নেন, না হলে আমাদের কাছে অনেক রাস্তা আছে। না না ইন্সপেক্টর স্যার, আমি সবকিছু সত্যি সত্যি বলছি। ইন্সপেক্টর স্যার, আমি আর রাহুল একই কলেজে পড়তাম। আমি মিস চণ্ডীগড় হয়েছিলাম। রাহুল আমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিল। ও আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। অত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ছিল। রাহুলের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর আমার ফিউচার সিকিউর হতো। সব জায়গায় আমার নাম ছড়িয়ে পড়তো। আমি স্টার হতে পারতাম। সেই জন্য আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম, আর আমাদের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর রাহুল কিরকম বদলে গেল। ও 24 ঘন্টা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আমার কোনো খেয়ালই রাখতো না। সেই জন্য আমাদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল। আর সময়ের সাথে সাথে আর আমি ভয় পেয়ে গেলাম, যদি আমি আমার সৌন্দর্য হারিয়ে ফেলি। সেই জন্য
আমি মন্টির জিম জয়েন করলাম। মন্টির সাথে দেখা হওয়ার পর আমরা কিছুদিনের মধ্যে খুব কাছাকাছি চলে এলাম। আমার জীবনে যা যা না পাওয়া ছিল মন্টি সে সব পূরণ করে দিল। জানি না কি করে রাহুল আমাদের অ্যাফেয়ারের ব্যাপারটা জানতে পেরে গেল। আজ পার্টিতে আমি এই ড্রেসটা পরবো আর সব থেকে সুন্দর লাগবে আমাকে। ম্যাম আপনার টোটাল বিল 8 লাখ হয়েছে। তাতে কি হয়েছে, ক্রেডিট কার্ড দিয়ে পে করে দাও। ম্যাম আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড দুটোই ব্লক করে দেওয়া হয়েছে। হোয়াট? ম্যাম রাহুল স্যার ব্লক করে দিয়েছেন। ওর সাহস কি করে হলো আমার কার্ড ব্লক করার? রাহুল আমার থেকে সব কেড়ে নিল, আমাকে শেষ করে দিল। আমি কি করতাম? কিন্তু আমি চুপ করে বসে থাকার মেয়েই নই। আমার তো আসলে রাহুলের সম্পত্তি আর মন্টি দুজনকেই দরকার ছিল, তাই রাহুলকে আমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। আমি মন্টির সাথে হাত মিলিয়ে রাহুলকে শেষ করে দিয়েছি। নিয়ে যাও ম্যাডামকে। ওকে। ছোটবেলা থেকে এটাই আমাদের শেখানো হয় যে লোভ অত্যন্ত দোষের বিষয়, কিন্তু মনিকা এই ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি। যদি সে এই ব্যাপারটাকে ভালো করে বুঝতো তাহলে আজ রাহুল বেঁচে থাকতো। বিলাসিতার খিদে মনিকার মাথা খারাপ হয়ে গেছিল আর লোভের বশবর্তী হয়ে সে অপরাধীতে পরিণত হয়েছিল, আর একটা হাসি খুশি পরিবার চিরকালের জন্য নষ্ট হয়ে গেল। রাহুল আর মনিকার মধ্যে অশান্তি আর মন্টি সত্যটা জানার পর সময় থাকতেই যদি ধনঞ্জয় সিংহানিয়া কোনো পদক্ষেপ নিতেন তাহলে আজ এক নিরপরাধীর জীবন বেঁচে যেত। অপর কোনো একজনকে নিজের চাহিদা আকাঙ্ক্ষার সিঁড়ি বানিয়ে নিজের ভবিষ্যৎ কি করে তৈরি হতে পারে? কারণ এরকম ভবিষ্যৎ শুধু অন্ধকার ছাড়া আর কিছুই পায় না। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। দেখা হবে একটা নতুন এপিসোডের নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।